সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ চলছে। উৎসবমুখর নির্বাচনের প্রতিশ্রুতি প্রার্থীদের অভিযোগ পেলে খতিয়ে দেখবে ইসি। আগামীকাল সিলেট থেকে শুরু বিএনপি নির্বাচনী প্রচার। মাজার জিয়ারত শেষে আলিয়া মাদ্রাসা মাঠে ভাষণ দেবেন তারেক রহমান। কুমিল্লা ৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুলের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। অংশ নিতে পারবেন না নির্বাচনে। বিভিন্ন জনপদে উত্তাপ ছড়াচ্ছে নির্বাচনের হাওয়া। পরিবর্তনের স্বপ্ন দেখছে মানুষ। ফলাফলে প্রভাব ফেলবে তরুণ ভোটাররা। দেখছিলেন সুপার বোর্ড দেশ জনপদ সংবাদ শিরোনাম, সাথে আছি সুরভি তরণী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ চলছে। বুধবার সকাল থেকে ঢাকার 20টি আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হচ্ছে। ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে দুপুর 1:30টা পর্যন্ত মোট 13টি আসনে মোট 138 জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রার্থীরা উৎসবমুখর নির্বাচনের প্রতিশ্রুতি দিচ্ছেন। আর ঢাকা রিটার্নিং কর্মকর্তা জানান, প্রার্থীদের অভিযোগ খতিয়ে দেখবে ইসি। ফজলে আদিত্যের রিপোর্ট, জানাচ্ছেন এনআই নাহিদ। সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সকাল থেকেই ত্রয়োদশ সংসদ নির্বাচনের মনোনীত প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হচ্ছে। রাজধানীর 13টি আসনের প্রার্থীরা রিটার্নিং অফিসার শরফুদ্দিন আহমেদ চৌধুরীর কাছ থেকে প্রতীক বুঝে নিচ্ছেন। নিজেদের দলীয় প্রতীক পেয়ে জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন দলের প্রার্থীরা। এখানে নির্বাচন কমিশন এসে আমরা সেই প্রতীক বরাদ্দ প্রোগ্রামে আমরা ধানের শীষ প্রতীকটা নিয়ে যাচ্ছি। যারা মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করছে, আপনারা তাদেরকে বেছে নিন, তাদেরকে চিনে নিন। আশা করি সকলেই ভোট কেন্দ্রে যাবে, ভোটারগণ ভোট কেন্দ্রে গিয়ে তার যার ভোট সেই প্রয়োগ করবে, সে আশা রাখছি। স্বতন্ত্র প্রার্থীরা নিজেদের পছন্দ মতো প্রতীক খুঁজে নিচ্ছেন। একাধিক দাবিদার না হলে সেই প্রতীকই বরাদ্দ দিচ্ছেন রিটার্নিং কর্মকর্তা। জয়ের ব্যাপারে তারাও আশাবাদী। নিয়ম অনুযায়ী আপনারা দেখেছেন যে আমাদেরকে যে ইলেকশন কমিশন নিয়ম দিয়েছিল, সেই নিয়মকে ফলো করে আমি 22 তারিখ থেকে আমার নির্বাচন প্রচারণায় মাঠে নামবো। তারা মার্কা নিয়ে ভোট করতে যাচ্ছি ঢাকা 7 আসন থেকে শাহানা সেলিম। আসলে এটার ব্যাখ্যা দেওয়া যায় না, খুবই এক্সাইটেড। প্রার্থীদের বিভিন্ন অভিযোগের প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তা জানান, বিষয়টি নির্বাচন কমিশন খতিয়ে দেখবে। বৃহস্পতিবার সকাল 9টা থেকে ঢাকা বিভাগীয় পোস্টাল বুথ স্থাপন করা হবে বলে জানান তিনি। আচরণবিধিটা যাতে তারা মেনে চলে সেই বিষয়ে আমরা তাদের প্রতি আহ্বান রাখছি এবং তারা প্রত্যেকেই প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা আচরণবিধি মেনে চলবে। তো আমরা প্রত্যাশা করি যাতে আমরা সবাই মিলে একটা ভালো নির্বাচন উপহার দিতে পারবো। একই সাথে এই বছরের যে জাতীয় সংসদ নির্বাচন, তার সাথে গণভোটের একটি বিষয় আছে। গণভোটের বিষয়ে যাতে ভোটারদের তারা প্রত্যেকেই যার অবস্থান থেকে সচেতন করে, সেই বিষয়ে আমরা আহ্বান রেখেছি। এদিকে আগারগাঁও নির্বাচন কমিশনে ইটিআই ভবনে ঢাকা 13 ও 15 আসনের প্রতীক বরাদ্দ দেয়া হচ্ছে। নানা অভিযোগ থাকলেও প্রার্থীরা সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের ব্যাপারে আশাবাদী। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। সারা দেশে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ। বিভিন্ন জেলায় সকাল থেকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হন প্রার্থী ও তাদের সমর্থকরা। প্রতীক পেয়ে উচ্ছ্বসিত তারা। এরপরই নামবেন আনুষ্ঠানিক প্রচারণায়। সহকর্মীদের তথ্য ও ছবিতে আপন অপুর রিপোর্ট। সারা দেশে উৎসবমুখর পরিবেশে দেয়া হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ। চট্টগ্রামে জেলা রিটার্নিং অফিসার 11টি আসন এবং বিভাগীয় কমিশনার কার্যালয়ে রিটার্নিং অফিসার নগরীর 5টি আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন। ময়মনসিংহের 11টি আসনে 66 জন প্রার্থী প্রতীক পেয়ে সমর্থকদের সঙ্গে নিয়ে নিজ নিজ এলাকায় যাচ্ছেন। শরীয়তপুরের 3টি আসনে 21 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতীক বরাদ্দের পর থেকে নিয়ম মেনে তারা প্রচারে নামবেন। গাজীপুরের 5টি আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। রাজশাহীতে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। রংপুরের 6টি আসনে 45 জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক পেয়ে উচ্ছ্বসিত প্রার্থীরা। চুয়াডাঙ্গার 2টি আসনে 6 জন, নড়াইলের 2টি আসনে 15 জন এবং জয়পুরহাটের 2টি আসনে প্রতীক পেয়েছেন 8 জন প্রার্থী। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।
সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ নিয়ে আরও জানাতে ময়মনসিংহ ও বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ এবং শাকিল মাহমুদ। শুরুতেই যাচ্ছি ময়মনসিংহে, সেখানে আছে আমাদের সহকর্মী ইলিয়াস, প্রতীক নিতে আসা প্রার্থীরা কে কি বলছেন, জানাবেন তাদের প্রতিক্রিয়া। প্রতীক হাতে পেয়ে কিন্তু উচ্ছ্বসিত প্রার্থী এবং তাদের সমর্থকরা তারা কিন্তু উন্নয়নের ফুলশ্রুতি দিয়ে কিন্তু তারা প্রচারণায় নামবেন আগামীকাল থেকে, সেই বিষয়টি বলছিলেন। অর্থাৎ ময়মনসিংহের 11টি আসনে কিন্তু সকাল 10টা থেকে প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু হয়েছে, এখনো পর্যন্ত চলছে। অর্থাৎ সর্বশেষ ময়মনসিংহ 11 ভালুকা আসনের প্রতীক বরাদ্দ চলছে এবং আমরা দেখেছি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে কিন্তু বিভিন্ন প্রার্থী এবং তাদের সমর্থকরা কিন্তু এসেছেন এবং প্রতীক নিয়ে তারা কিন্তু মাঠে ফিরে যাচ্ছেন এবং তারা বলছেন যে জনগণের রায় তাদের পক্ষে আসবে। অর্থাৎ প্রত্যেক প্রার্থী কিন্তু জয়ের ব্যাপারে তারা আশাবাদী এবং তারা বলছেন যে অবহেলিত জনপদকে কিন্তু ঢেলে সাজানোর লক্ষ্যে তারা কাজ করবেন, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। যদিও জেলা রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদেরকে কিন্তু প্রাথমিকভাবে তারা সতর্ক করে দিচ্ছেন এবং আচরণবিধি যেন কোনোভাবেই লঙ্ঘন না হয় সেই বিষয়টি যেন প্রার্থীরা মেনে চলেন, সেই বিষয়ে কিন্তু সতর্ক করা হয়েছে এবং জেলা রিটার্নিং কর্মকর্তা সেই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন। এবং প্রার্থী সমর্থক যারা আছে আমরা দেখেছি সকাল থেকেই একেবারেই ঘটা করে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে তারা প্রতীক হাতে পেয়েছেন। বিশেষ করে স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছেন সকলের কিন্তু পছন্দের প্রতীক ঘোড়া, অর্থাৎ অনেকেই কিন্তু সেই ঘোড়া প্রতীক নিয়েছেন এবং প্রচারণায় কিন্তু তাদের যে প্রস্তুতি সেটি কিন্তু তারা আগামীকাল থেকেই শুরু করবেন সেই বিষয়টি বলছিলেন। এবং প্রত্যেক প্রার্থী কিন্তু আশা প্রকাশ করছেন যে তাদের পক্ষে রায় আসবে এবং জনগণের রায় যদি তাদের পক্ষে আসে তাহলে তারা কিন্তু এলাকার উন্নয়নে কাজ করবেন, সেই বিষয়টি বলছিলেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। আমরা প্রতীক বরাদ্দের আরো খবরাখবর জানতে এখন চলে যাব বরিশাল, সেখান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী শাকিল মাহমুদ। দেখুন, উৎসব মুখর পরিবেশে কিন্তু বরিশালে প্রার্থীদের মাঝে আমরা দেখেছি যে প্রতীক বরাদ্দ হয়েছে আজ বেলা 11টার সময়। যে জেলার যে রিটার্নিং কর্মকর্তা আছে সেখানে আমরা দেখতে পেয়েছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিএনপি, জামাত সহ যে প্রার্থী যারা আছে যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তারা কিন্তু সেখানে এসেছিলেন এবং তারপরে আমরা দেখেছি যে রিটার্নিং কর্মকর্তা কিন্তু তাদেরকে প্রতীক বরাদ্দ দিয়েছে এবং সেখানে একটা আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি হয়েছে। এর পরপরই আমরা কিন্তু দেখেছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি প্রার্থী আছেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, উনি কিছুক্ষণ আগে কিন্তু সংবাদ সম্মেলনও করেছেন এবং যারা প্রার্থী আছে তারা কিন্তু সবাই আশা প্রকাশ করেছেন যে সুষ্ঠু একটি নির্বাচন হবে এবং সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু আসলে পছন্দের যে প্রার্থী যারা আছে ভোটারদের তারা কিন্তু নির্বাচিত হবে বলে কিন্তু তারা আশা প্রকাশ করেছেন। তবে দুই একটি আসনে যারা স্বতন্ত্র প্রার্থী আছে বা যারা বিভিন্ন আসনের প্রার্থী আছে তারা কিন্তু লেভেল প্লেইং ফিল্ড যাতে বজায় থাকে সে কারণে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে। বরিশালে মোট 6টি আসন আছে, 6টি আসনে 36 জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। কাল থেকে প্রচারণা শুরু হবে বরিশালে। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছে থাকা সবশেষ। ময়মনসিংহ ও বরিশালের প্রতীক বরাদ্দের খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী ইলিয়াস ও শাকিল। এদিকে আগামীকাল থেকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে ধানের শীষের প্রচার আনুষ্ঠানিকভাবে শুরু করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ রাতে বিমানযোগে সিলেটে যাচ্ছেন তিনি। এক সংবাদ সম্মেলনে চেয়ারম্যানের উপদেষ্টা মাহদি আমিন জানান, গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচার চালাবে বিএনপি। নিয়াজ মোর্শেদের রিপোর্ট, আরও জানাচ্ছেন আকাশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে রাতে বিমানযোগে সিলেট যাচ্ছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে বুধবার সকাল থেকে দলের গুলশান কার্যালয়ে দফায় দফায় বৈঠক করেন নেতারা। তারেক রহমানের সিলেট সফর নিয়ে সকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তার উপদেষ্টা দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। তুলে ধরেন সফরের বিস্তারিত। বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সেটি শুরু করতে যাচ্ছেন সিলেট সফরের মধ্য দিয়ে। তিনি আজ রাত 8:15 বিমানযোগে সিলেটে পৌঁছাবেন। গভীর রাতে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার জিয়ারত করবেন এবং আগামীকাল সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে
যোগদান করবেন। এখনো বিএনপির 92 জন বিদ্রোহী প্রার্থী নির্বাচনের মাঠে রয়েছেন। মাহাদি আমিন জানান, তাদেরকে বসাতে আরেক দফায় বৈঠক হবে। অনেক আসনে এমন অনেক প্রার্থী রয়েছেন, অনেক ত্যাগী, অনেক সংগ্রামী, এই দলের জন্য ওনাদের অনেক বড় ভূমিকা রয়েছে। হয়তো কারো কারো ভিতর সে অনুভূতি রয়েছে যে নমিনেশনটা তিনি পেতে পারতেন, হয়তো নমিনেশন উইথড্রয়ালের সময় চলে গিয়েছে। এখন আমাদের নির্বাচন পরিচালনা কমিটি থেকে ওনাদের সাথে আলাপ আলোচনা করা হবে, বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে আলাপ আলোচনা করা হবে। তারপরে যদি কেউ থাকেন নির্বাচনী মাঠে, অবশ্যই দল থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। গণভোটের প্রচারে বিএনপি হা ভোটের পক্ষে থাকবে বলেও জানান মাহাদি আমিন। আমরা কিন্তু সবাইকে বলেছি যে নির্বাচনী প্রচারণায় আমরা হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিব। জুলাই চার্টারে অর্থাৎ কনসেনসাস কমিশন বা জাতীয় ঐক্যমত্য কমিশনে বিএনপির যে অবস্থান ছিল, আমরা সে অনুযায়ী কিছু জায়গায় আমাদের নোট অফ ডিসেন্ট ছিল, সেটাকে ধারণ করে এবং গণ অভ্যুত্থানে আমরা দেখেছি যে মূল আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্র কাঠামো মেরামতের একটা পরিবর্তন করা, এমন একটা সরকার ব্যবস্থা করা যেটা স্বচ্ছ থাকবে, জবাবদিহিমূলক থাকবে। সবার আগে এই কাজগুলো তো বিএনপি করেছে। তারেক রহমানের সিলেট সফর সঙ্গী হচ্ছেন দলের ত্যাগী নেতারা। নেতাকর্মীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে। বৃহস্পতিবার থেকে নির্বাচনী প্রচারণা। আলী আকাশ, দেশ টিভি, ঢাকা। তারেক রহমানের সিলেট সফর নিয়ে সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ আহমেদ। খালেদ, জানাবেন নির্বাচনী জনসভা নিয়ে প্রস্তুতি, নিরাপত্তা পরিস্থিতি এবং নেতাকর্মীরা কে কি বলছেন, জানাবেন বিস্তারিত। সুরভি, প্রথমে যদি বলি, সিলেটে এক ধরনের সাজ রব বিরাজ করছে বলা যায়। আমি এই মুহূর্তে রয়েছি সিলেটের ঐতিহাসিক সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে, যেখানে আগামীকাল সকালে তারেক রহমান বক্তব্য দেবেন। এই মুহূর্তে কিন্তু সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল সহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অবস্থান করছেন। আর আপনি যদি প্রস্তুতির কথা বলেন, মঞ্চ প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ের দিকে এবং একই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে দায়িত্ব পালন করছেন। তারা কিন্তু মঞ্চ প্রস্তুতি সহ সার্বিক বিষয়টি তদারকি করছেন এবং পুরো নগরী জুড়ে এক ধরনের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। এবং একই সাথে আপনাকে জানিয়ে রাখি, আজ রাত 8:15 ঢাকা থেকে বিমান যোগে সিলেটে আসবেন তারেক রহমান এবং 9টার দিকে ফ্লাইটটি সিলেটে নামার কথা রয়েছে। আমরা যদি বলি আপনাকে যে তার সূচির মধ্যে যেমনটি আমরা জানতে পেরেছি, সিলেট জেলা বিএনপির সভাপতি যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে তিনি আজ রাতের যে কোনো সময় হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এবং শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করবেন এবং তিনি রাতেই তার শ্বশুর বাড়ি দক্ষিণ সুরমার বিরাহিমপুর গ্রাম, সেখানে তিনি যাবেন, এমনটিও আমরা জানতে পেরেছি। এবং আমরা একটু কথা বলবো, সিলেট জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফাহিমা আহাদ কুমকুম আছেন। আপনাদের প্রস্তুতি কেমন? কালকে কেমন নারীর উপস্থিতি থাকতে পারে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। প্রত্যেকটা উপজেলা থেকে ফোন আসছে এবং কিভাবে আসবে সেই সম্পর্কে আমাদের সাথে কন্টিনিউ যোগাযোগ হচ্ছে। তো এবার শহরে থাকার বিষয়টা হচ্ছে না, কারণ আমাদের হরতাল বা অবরোধ এই ধরনের কোনো কিছু নাই। সেই জন্য সবাইকে বলেছি যে সকাল ভোর 5টা থেকেই যেন সবাই চলে আসে। তো ওভাবেই আসা হচ্ছে এবং দায়িত্ব নিয়েছেন আমাদের প্রত্যেকটা নমিনেশন প্রাপ্ত যারা, তারা দায়িত্ব নিয়েছেন প্রত্যেকটা আসন থেকে নিয়ে আসবে। শুনছিলেন মহিলা দলের সাধারণ সম্পাদক, তিনি যেমনটি বলছিলেন যে কালকের সমাবেশে নারীদের সংখ্যাও অনেক বেশি থাকবে, এমন প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন। তো সিলেটে তারেক রহমানের সফর নিয়ে এবং আগামীকালকের নির্বাচনী সভা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। সুরভি। জি খালেদ, ধন্যবাদ আপনাকে। সিলেটে আগামীকালকে তারেক রহমানের নির্বাচনী জনসভা হতে যাচ্ছে এবং তারই জনসভাকে কেন্দ্র করে তার প্রস্তুতি এবং নগরীর সার্বিক পরিস্থিতির ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী খালেদ। এবং যেমনটি জানাচ্ছিলাম, বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের আগমনকে ঘিরে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ সহ বেশ কয়েকটি জেলায় চলছে উৎসবের আমেজ। 22 জানুয়ারি সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তিনি। এর মধ্য দিয়ে শুরু হবে তার নির্বাচনী প্রচারণা। তারেক রহমানকে বরণে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে শর্মিলা কেয়ার রিপোর্ট। দীর্ঘ 22 বছর পর আজ রাতেই বিমানযোগে সিলেট যাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার 22 জানুয়ারি হযরত শাহজালাল ও শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত শেষে সকালে সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জনসভার ভাষণ দেবেন তিনি। এ জনসভা থেকেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন তারেক রহমান।
এরই মধ্যে জনসভাস্থলে তাকে বরণের সব কাজ শেষ পর্যায়ে। আইনশৃঙ্খলা বাহিনীর তদারকিতে চলছে নির্মাণ কাজ। আলিয়া মাদ্রাসা মাঠে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের কাজ চালাচ্ছে সিটি কর্পোরেশন। তারেক রহমানকে বরণ করে নিতে অপেক্ষায় সিলেট বিএনপির সাধারণ নেতাকর্মী ও সমর্থকরা। সিলেটের নগর জুড়ে এবং সিলেটের ৬টি সংসদীয় আসনের 18টি সাংগঠনিক ইউনিটে সব জায়গায় এবং মহানগরের প্রতিটি ওয়ার্ডে ওনার আগমনকে কেন্দ্র করে আমাদের নেতাকর্মীরা খুব উৎসবমুখ। চূড়ান্ত প্রস্তুতির কাজ চলছে। তাদের 3 লক্ষ লোকের সমাবেশের পরিকল্পনা, আমরা ওটা মাথায় নিয়েই আমাদের নিরাপত্তা পরিকল্পনাটা সাজিয়েছি। এদিকে শ্বশুরবাড়ি দক্ষিণ সুরমা উপজেলার বিরাহিমপুর গ্রামে যাবেন তারেক রহমান, জানালেন নেতাকর্মীরা। এজন্য বিরাহিমপুর গ্রামের ঐতিহাসিক বাড়িটি পরিদর্শন করেছেন নেতাকর্মী সহ প্রশাসন। সেখানেও চলছে ব্যাপক প্রস্তুতি। সিলেটের কর্মসূচি শেষে বিএনপির চেয়ারম্যানের পথসভার বহরটি যাবে মৌলভীবাজারের খলিলপুর ইউনিয়নের আইনপুর খেলার মাঠে। সেখানে হবে আরও একটি পথসভা। সেখানেও চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি। 17 বছর আগে থেকে একটা পরিকল্পনা ছিল আমার নেতাকে দেখব, তাই আমি আমার নেতাকে দেখার জন্য এবং দেখানোর জন্য একটা ধানের পোশাক বানিয়েছি। আয়োজন আমাদের প্রায় সম্পন্ন, এখন আমরা প্রস্তুত নেতাকে রিসিভ করার জন্য। ঢাকায় ফেরার পথে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোড মোড়, ভৈরব স্টেডিয়াম, নরসিংদী পৌর পার্ক ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্বাচনী পথসভায় ভাষণ দেবেন তারেক রহমান। সেখানেও নেতাকর্মীদের মাঝে চলছে উৎসবের আমেজ। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। কুমিল্লা 4 আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনের দেয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এই রিট খারিজের ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা। বুধবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে মঙ্গলবার মঞ্জুরুল আহসান মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনের দেয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জের রিট শুনানির জন্য বুধবার দিন নির্ধারণ করেন হাইকোর্ট। উনি কোনো আইনের আশ্রয় পেতে পারেন না। এখন তার প্রার্থিতা বাতিল থাকবে। ওনার একমাত্র রাস্তা আছে অ্যাপিলেট ডিভিশনে গিয়ে হাইকোর্ট ডিভিশনের অর্ডার সেট অ্যাসাইড করাতে পারেন, তাহলে হয়তো ওনার নমিনেশন পেপার হতে পারে। তারা যে কোনো প্রক্রিয়া, আমরা আবার দেখেছি 2100 কোটি, 1700 কোটি, 254 কোটি নিয়ে অনেকে হচ্ছে বিভিন্ন ব্যাকডোর মেকানিজমের মধ্য দিয়ে নির্বাচনে আসছে। ঠিক একইভাবে তাদেরকে 12ই ফেব্রুয়ারি আবার জনগণ চূড়ান্তভাবে তাদেরকে প্রত্যাখ্যান করবেন। গণভোট হচ্ছে পদ্ধতি পরিবর্তনের নির্বাচন, জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বুধবার সকালে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভোটের গাড়ি উদ্বোধনকালে একথা বলেন তিনি বলেন, স্বৈর শাসকের আমলে আন্দোলন হয়েছিল, স্বৈরাচার কিন্তু সরে যায় নাই। স্বৈরাচার ফ্যাসিস্ট রূপে আমাদের মাঝে এসেছে। আমাদের আত্মদানের মাধ্যমে যে স্বৈরাচারকে পতন করেছি, গণভোটের মাধ্যমে তা শক্তিশালী করতে হবে। স্বৈরাচার কিন্তু সরে যায় না, স্বৈরাচার বরং আরো শক্তি সঞ্চয় করে ফ্যাসিস্ট রূপে আমাদের মধ্যে এসেছিল। এখন ছাত্র জনতার নির্ভীক আত্মদানের মাধ্যমে আমরা স্বৈরাচারকে, ফ্যাসিস্ট সরকারকে বিদায় দিতে পেরেছি। এখন সেই আত্মদানের প্রতি সর্বোচ্চ প্রতিদান হবে যদি আমরা গণভোটে হ্যাঁতে সিল দিয়ে। বাংলাদেশের জন্মলগ্ন থেকে যে জেলায় সরকার যন্ত্রের উত্থান, তার নাম মেহেরপুর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখন সরগরম দেশের প্রথম রাজধানীর এই জনপদ। মোট 2টি সংসদীয় আসন নিয়ে গঠিত এই জেলায় বইছে আগাম নির্বাচনী হাওয়া। ভোটারদের ভাবনা এবং প্রার্থীদের প্রতিশ্রুতি জানতে আখতারুজ্জামানকে সঙ্গে নিয়ে জান্নাতুল মোহনার প্রতিবেদন। ক্যামেরায় ছিলেন শাহ আলম। বাংলার মাটি যে সোনার চেয়েও খাঁটি, তা চাক্ষুষ প্রমাণ মেহেরপুর। আয়তনে সবচেয়ে ছোট জেলা হলেও ফল ও সবজি উৎপাদনে এগিয়ে এই জেলা। তাই তো ফসলের ন্যায্য দাম ও জীবনমান উন্নয়নের দাবি ভোটারদের। ঐতিহাসিক দিক থেকেও গুরুত্বপূর্ণ এই জেলা। 71-এ মুজিবনগর থেকেই বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠন ও স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনীতির মাঠেও উত্তাপ মেহেরপুরে। 2টি আসনেই জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটারদের কাছে যাচ্ছি, তাদেরকে বলছে আগামী দিনে আমরা একটা
বাংলাদেশটাকে ন্যায় ইনসাফের ভিত্তিতে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চাই, যেখানে দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না। তাই বলবে না, বিএনপি কাজে পরিণত করে দেখাতে চাই এবং সামনের সময়ে অবশ্যই আমি বিশ্বাস করি আমার নেতা যে প্রতিশ্রুতি দিচ্ছেন আমরা সেই প্রতিশ্রুতিকে অক্ষরে অক্ষরে পালন করার জন্য চেষ্টা করব। মেহেরপুর শুধু একটি জেলা নয়, এটি বাংলাদেশের জন্মলগ্ন এবং এর প্রাচীন ইতিহাস ও সংস্কৃতির এক জীবন্ত দলিল। ঐতিহাসিক মেহেরপুরের সাধারণ ভোটাররা বলছেন, যারা কেবল মুখের কথা নয় বরং রেল সংযোগ এবং কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার মাধ্যমে মেহেরপুরের অর্থনীতিকে চাঙ্গা করবে, তাদের ব্যালটেই পড়বে এবারের জনতার ভোট। জান্নাতুল মোহনা, দেশ টিভি, মুজিবনগর, মেহেরপুর। আগামী নির্বাচনে তরুণ ভোটাররাই হয়ে উঠেছেন সবচেয়ে আলোচিত একটি অংশ। বয়সে নবীন হলেও রাজনৈতিক সচেতনতা ও প্রত্যাশা এবং মত প্রকাশের দিক থেকে তারা বেশি স্পষ্ট। বিশেষ করে জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া তরুণদের বড় একটি অংশ এবার ভোটার তালিকায় যুক্ত হওয়ায় নির্বাচনের গুরুত্ব তাদের কাছে পেয়েছে ভিন্ন মাত্রা। সহকর্মী রফিকুল ইসলামের রিপোর্ট। 2024 সালের গণঅভ্যুত্থান, এই অভ্যুত্থানে অংশ নেয়াদের অধিকাংশই তরুণ প্রজন্মের প্রতিনিধি, যারা রাষ্ট্রের নানা অনিয়ম, বৈষম্য ও অনিশ্চিত ভবিষ্যতের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সরব হন রাজপথে। দেশের রাজনীতিতে মোড় ঘোরানো এই তরুণ প্রজন্ম এবার প্রথম ভোট দেবেন জাতীয় সংসদ নির্বাচনে। রাজপথে লড়াকু এই তরুণদের কাছে ভোট কি শুধুই কেবলই ভোট? ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে সেই সমস্ত প্রতিনিধিদেরকেই সংসদে পাঠাবেন যারা আগামীতে পরিবর্তনশীল বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করবে। আমরা চাই দুর্নীতিমুক্ত, যারা আসলে দেশের সম্পদ লুট করবে না, যারা স্বৈরাচারের সহযোগী হবে না, এইরকম প্রার্থীকে আমরা ভোট দিব। আমার ভোট আত্মমর্যাদার ভোট, আমি দেখে শুনেই দেব। যারা কখনো ব্যালট পেপার হাতে নেয়নি কিন্তু নিজের চোখে দেখেছে অন্যায়, বৈষম্য আর রাষ্ট্রের মুখোশ, তাদের কণ্ঠে শুধু আবেগ নয়, আছে হিসেব, আছে প্রশ্ন। তারা জানতে চায় এই ভোট কি তাদের সত্যি বদল আনবে। প্রথমবার ভোট দিতে যাওয়া তরুণ তরুণীদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু অর্থনৈতিক নিরাপত্তা, চাকরি, সামাজিক ন্যায় বিচার, ব্যক্তিগত নিরাপত্তা ও মত প্রকাশের স্বাধীনতা। দিনমজুর শ্রেণীকে, অর্থাৎ যারা খেটে খাওয়া মানুষ, এদের আওয়াজ হয়ে উঠতে পারবে, আমরা তাদেরকে চয়েস করে নিব। আমরা আসলে মার্কা দেখে ভোট দিব না, প্রার্থী দেখে, প্রার্থীর যোগ্যতা দেখেই ভোটটা দিব। গেল অভ্যুত্থান বাড়িয়েছে তরুণদের রাজনৈতিক সচেতনতা, তাই এবার নির্বাচনে তরুণ ও প্রথমবার ভোটাররা শুধু সংখ্যাগতভাবে গুরুত্বপূর্ণ নয়, বরং রাজনৈতিকভাবেও তারা একটি নির্ণায়ক শক্তি হয়ে উঠতে পারেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। রাজনীতির মাঠেও তারা এখন নিয়ামক শক্তি হিসেবে কাজ করবে এবং এই রাষ্ট্র নির্মাণেও কিন্তু তারা নিয়ামক শক্তি হিসেবে কাজ করবে। সুতরাং তাদেরকে কাছে টানবার মতো মেকানিজম যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে না থাকে এবং সেই প্রতিশ্রুতিগুলো যদি বাস্তবমুখী না হয়, তাহলে কিন্তু এই নিয়ামক শক্তি একসময় কিন্তু বিরোধী শক্তিতে রূপান্তরিত হবে। নির্বাচনী ব্যবস্থার প্রতি আস্থার ঘাটতি আছে তরুণদের। এই অবস্থায় আস্থার সংকট কাটাতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার পরামর্শ রাজনৈতিক বিজ্ঞদের। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর। সাভারে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, নগদ টাকা এবং 2 জন নারী সহ 3 জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে যৌথ বাহিনী। বুধবার দুপুরে সাভার পৌর এলাকার বেদেপল্লীতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেন সেনাবাহিনী, সাভার উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। যৌথ বাহিনী জানায়, বেদেপল্লীতে মাদক বেচা কেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ 3 জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। অন্যদিকে চুয়াডাঙ্গায় 840 বোতল ইস্কাফ সিরাপ সহ 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইস্কাফ ফেন্সিডিলের পরিবর্তে ব্যবহার করে মাদক সেবীরা। বুধবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার প্রেস ব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম চুয়াডাঙ্গা জেলার দামরহুদার জগন্নাথপুর গ্রামে অভিযান চালায়। এ সময় প্রাইভেট কার সহ ভারত থেকে অবৈধ পথে আনা ইস্কাফ সিরাপ সহ 2 জনকে গ্রেপ্তার করা হয়। এই প্রাইভেট কারটি চেক করে 840 বোতল ফেন্সিডিল এবং ড্রাইভার এবং তার সঙ্গে একজন আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। এটা ফেন্সিডিল জাতীয় দ্রব্য,
এটা কোম্পানি ভিন্ন। এসকাপ নামে তারা বাজারে এসেছে কৌশলগত কোনো কারণে। মানিকগঞ্জে লাইসেন্সবিহীন অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি করার অভিযোগে এক ব্যবসায়ীকে 50,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার বেলা 11টা থেকে দুপুর 3টা পর্যন্ত শহরের গঙ্গাধরপট্টি ও পশ্চিম দাসরা এলাকায় অভিযান পরিচালনা করেন মানিকগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সংস্থাটির সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, লাইসেন্সবিহীন অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ, অতিরিক্ত দামে বিক্রি, ক্রয় ও বিক্রয় মেমো না থাকার অভিযোগে লিটন নামে এক ব্যবসায়ীকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। উনি যেখান থেকে গ্যাসটা কিনেছেন সেই কোনো ধরনের কেনার যে রসিদ, এই কেনার কোনো ধরনের তথ্য তার কাছে নাই, এবং উনি যে বিক্রি করতেছেন এই গ্যাসগুলো কোথায় কত দামে তারও কোনো ধরনের তথ্য প্রমাণ নাই। তার মানে হচ্ছে যে উনি একেবারে অবৈধভাবে এই গ্যাসগুলো কিনে এনেছেন এবং অবৈধভাবে সেগুলো বিক্রয় করছেন অতিরিক্ত দামে। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।